চ্যাপ্টার ৩৮২ হিরো ব্যান্ডিট। শেরুড বড় এলাকায় শিও দেরেচা এবং ফোর্স ওয়াল যে বাড়িটি ভাড়া নিয়েছিল সেখানে তখন বেশ শান্ত পরিবেশ। ফোর্স ওয়াল মাত্র তার নতুন বইয়ের শুরুর অংশটুকু লিখে শেষ করল। মন ভালো থাকায় ফোর্স ওয়াল নিজেকে একটা সিগারেট উপহার দেওয়ার কথা ভাবছিল, ঠিক তখনই শিও দেরেচা ঘরের দরজা ঠেলে স্টাডি রুমে ঢুকল। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শিও দেরেচা নাক কুঁচকে বলল। শিও দেরেচাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল, তাই ফোর্স ওয়াল তার সাথে আর তর্কে গেল না। তার বদলে ফোর্স ওয়াল জিজ্ঞেস করল, তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, তাই না? শিও দেরেচা তার অবিন্যস্ত সোনালি চুলে হাত বুলিয়ে পাশের একটা চেয়ারে বসে পড়ল। আগে যে লোকটার সাথে যোগাযোগ হয়েছিল সে আমার সাথে আবার যোগাযোগ করেছে, শিও দেরেচা বলতে শুরু করল। মিস্টার এর জমায়েতে অন্য একজনের মাধ্যমে যে লোকটা আমার কাছে শেরিফ ফর্মুলা বিক্রি করেছিল সেই লোকটাই এবার একটা কাজ দিয়েছে। সে আমাকে খুব সহজ একটা মিশন দিয়েছে, যার প্রাথমিক পুরস্কার হিসেবে ৩০ পাউন্ড পাওয়া যাবে। কিন্তু আমি বুঝতে পারছি না এর পেছনে কোনো লুকিয়ে থাকা বিপদ আছে কি না। ফোর্সওয়াল কিছুক্ষণ চিন্তা করে বলল, সেই লোকটার পেছনে নিশ্চয়ই বড় কোনো সংগঠন আছে, কিন্তু তারা তোমাকে কেন দলে টানতে চাইবে? তারা কি ভয় পায় না যে তোমার বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতার কারণে পুরো সংগঠনটি ধ্বংস হয়ে যেতে পারে? তাছাড়া তোমার কাছ থেকে পাওয়ার মতো তেমন কিছুই তাদের নেই। তোমার চেহারা মোটামুটি চলনসই হলেও উচ্চতা বড্ড কম, তাই হয়তো তোমার জীবনের দাম তাদের কাছে একটু বেশি হতে পারে। তা কাজটা কি? শিও দেরেচা তার প্রিয় বন্ধুর এই বিদ্রুপাত্মক কথায় অভ্যস্ত ছিল, তাই সে প্রথম দিকের কথাগুলো কানেই তুলল না। সে সরাসরি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে বলল, খোঁজ নিতে হবে যে সম্প্রতি কেউ ক্যাপিমের ওপর নজর রাখছিল কি না। ক্যাপিম, সেই মানব পাচারকারী যার আসলে ফাঁসি হওয়া উচিত ছিল, না যাকে পুড়িয়ে মারা উচিত ছিল। ফোর্স ওয়াল কোনো বাউন্টি হান্টার না হলেও একজন লেখক হিসেবে নতুন নতুন তথ্য সংগ্রহ করা তার স্বভাবজাত নেশা ছিল, তাই সে প্রায়ই শিও দেরেচার কাছ থেকে নানা গল্প এবং খবরাখবর জানতে চাইত। শিও দেরেচা মাথা নেড়ে সায় দিয়ে বলল, হ্যাঁ, সেই লোকটাই, কিন্তু সে ইতিমধ্যেই মারা গিয়েছে। মনে হচ্ছে বেশ কষ্ট পেয়ে তার মৃত্যু হয়েছে। কিভাবে মরল সে? তাকে কি ছুরি দিয়ে একটু একটু করে কেটে মারা হয়েছে? ফোর্সওয়াল বেশ উৎসাহ আর কৌতূহল নিয়ে জানতে চাইল। সেই লোকটা বিস্তারিত কিছু বলেনি। হয়তো কালকের খবরের কাগজে সব পাওয়া যাবে। শিও দেরেচা 2 সেকেন্ড সময় নিয়ে আবার বলতে শুরু করল। সে শুধু একটা বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করেছে। সে জানাল যে ক্যাপিমের লাশের ওপর ট্যারোট কার্ড ছড়ানো ছিল। তার মুখ ঢাকা ছিল জাজমেন্ট আর দ্য এম্পেরার কার্ড দিয়ে। জাজমেন্ট কার্ডটার মানে হয়তো এই যে ক্যাপিমের ওপর বিচার করা হয়েছে আর তার দণ্ড হয়েছে মৃত্যু। কিন্তু দ্য এম্পেরার কার্ডটা কিসের প্রতীক? খুনি নাকি সেই বীরের পরিচয়? একজন সফল লেখিকা হিসেবে ফোর্সওয়াল সহজাতভাবেই অপরাধস্থলের এই অদ্ভুত সাজসজ্জার ব্যাখ্যা খুঁজতে শুরু করল। হঠাৎ করেই ফোর্সওয়াল একদম জমে গেল। ট্যারোট কার্ড, লাশের ওপর ট্যারোট কার্ড ছড়ানো ছিল। ফোর্সওয়াল হঠাৎ সেই গোপন সংগঠনটির কথা ভাবল যেটিতে সে মাত্র কিছুদিন আগে যোগ দিয়েছে, ট্যারোট ক্লাব। এটা কি আমাদের সদস্যদের কেউ হতে পারে? কিন্তু কোনো সদস্যের কোড নাম তো দ্য এম্পেরার নয়। যদি সত্যিই ট্যারোট ক্লাবের কেউ এই কাজ করে থাকে, তবে এই প্রথম আমি বাস্তব জগতে ট্যারোট ক্লাবের কোনো চিহ্ন খুঁজে পেলাম। আমরা কি তবে কেবল গ্রে ফগের ওপরেই অস্তিত্ব টিকিয়ে রাখা কোনো গোপন সংগঠন নই? ফোর্সওয়ালের মনে তখন নানা আবেগের খেলা চলছিল। সে একই সাথে রোমাঞ্চিত আর চিন্তিত হয়ে পড়ল। অ্যাটেন্ডেন্টের পিছু পিছু ক্লাইন মোরেত্তি পরিচিত অ্যাক্টিভিটি রুমে প্রবেশ করল। পুরো ঘরটিতে কেবল একটি মোমবাতি জ্বলছিল। ধোঁয়াটে হলুদ আলো চারপাশটাকে যেন কোনো ভূতের গল্পের দৃশ্যের মতো করে তুলেছিল। রহস্যময় মানুষগুলোর গায়ে কালো আলখাল্লা আর মুখে লোহার মুখোশ থাকায় পরিবেশটা আরও বেশি থমথমে হয়ে গিয়েছিল। পা রাখামাত্রই ক্লাইন মোরেত্তির মনে এক অদ্ভুত অনুভূতির উদয় হল। ক্লাইন মোরেত্তি অনুভব করল যে মোমবাতির শিখাটি যেন একদৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। তার মনে হল শিখাটি হয়তো এখনই ফেটে গিয়ে তার চুল আর আলখাল্লায় আগুন ধরিয়ে দেবে। জানালা বা জানালার ধারের পর্দার দিকে তাকিয়ে ক্লাইন মোরেত্তির মনে হল ওটা হয়তো এখনই জ্বলে উঠবে। হয়তো পর্দাটা তাকে চারপাশ থেকে পেঁচিয়ে ধরবে আর তার নাক মুখ চেপে ধরে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলবে। কি ঘটছে এসব? ক্লাইন মোরেত্তি স্তম্ভিত হয়ে গেল এবং তার স্নায়ু প্রচণ্ড টানটান হয়ে উঠল। এটা ঠিক বিপদের কোনো পূর্বাভাস ছিল না, বরং এমন এক অনুভূতি যা এড়িয়ে যাওয়া অসম্ভব ছিল। ক্লাইন মোরেত্তি খুব সাবধানে একটা চেয়ার খুঁজে নিয়ে বসল, কিন্তু চেয়ারে বসামাত্রই তার মনে হল চেয়ারটা হয়তো ফেটে যাবে আর কাঠের মোটা সব টুকরো তার শরীরে বিঁধে যাবে। এই ভাবনা ক্লাইন মোরেত্তিকে পৃথিবীর পুরনো স্মৃতি মনে করিয়ে দিল। সে ইন্টারনেটে এমন ভিডিও দেখেছিল যেখানে নিম্নমানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে চেয়ারের তলার লোহার রড বসে থাকা মানুষের পেটের ভেতর দিয়ে ঢুকে গিয়েছিল। পুরো দৃশ্যটা রক্তারক্তি আর মাংসে মাখামাখি হয়ে এক বিভৎস রূপ ধারণ করেছিল। আমি কেন সবসময় এমন সব আজেবাজে চিন্তা করছি? ক্লাইন মোরেত্তি ভাবল। আগের যুদ্ধের সময় কি তার স্পিরিট বডির কোনো ক্ষতি হওয়ার কারণে এমন হচ্ছে?
ক্লাইন মোরেত্তি চিন্তিতভাবে চারপাশটা দেখল এবং লক্ষ্য করল যে মোটা অ্যাপোথেকারি তখনও এসে পৌঁছায়নি। কি হল লোকটার? নাকি সে ইতিমধ্যেই ব্যাকলুন্ড ছেড়ে চলে গিয়েছে? ক্লাইন মোরেত্তি মনে মনে কিছু একটা আওড়াল। ঠিক তখনই আই অফ উইজডম ঘোষণা করল যে আজকের সভা শুরু হতে যাচ্ছে। পরবর্তী কয়েক ঘণ্টা ক্লাইন মোরেত্তির কাছে এক দুঃস্বপ্নের মতো কাটল। তার কেবলই মনে হচ্ছিল সিলিংয়ের ঝাড়বাতিটা যে কোনো সময় খসে পড়ে তার মাথা গুঁড়িয়ে দেবে। আই অফ উইজডমের সামনে থাকা কফি টেবিলটা হঠাৎ সরে এসে তাকে ল্যাং মেরে ফেলে দেবে বলে তার সন্দেহ হচ্ছিল। এমনকি তার আশেপাশের মানুষগুলোকেও তার হিংস্র আর ক্ষতিকর মনে হচ্ছিল। এই অনুভূতি ক্লাইন মোরেত্তিকে অস্থির, সজাগ আর বিভ্রান্ত করে তুলল। সে এতটাই অন্যমনস্ক হয়ে পড়েছিল যে সভার কেনাবেচা সফল হল কি না সেদিকেও তার নজর ছিল না। বিপদের পূর্বাভাস যদি হয় ফোনের ভাইব্রেশনের মতো, যা আপনাকে কোনো সংবাদের কথা মনে করিয়ে দেয়, তবে এখনকার অনুভূতিটা ক্লাইন মোরেত্তির কাছে মনে হচ্ছিল একঘেয়ে বৈদ্যুতিক ড্রিল মেশিনের শব্দের মতো। এটি ক্লাইন মোরেত্তিকে কোনো কিছুতেই মনোযোগ দিতে দিচ্ছিল না। ক্লাইন মোরেত্তি তার কপালে হাত বুলিয়ে একটু শান্ত হওয়ার চেষ্টা করল, কিন্তু তার হাত কেবল শীতল লোহার মুখোশটাই স্পর্শ করল। ঠিক সেই মুহূর্তে তার মনে হল লোহার মুখোশটা হয়তো দুমড়ে মুচড়ে গিয়ে তার মুখের সাথে লেপ্টে যাবে। মুখোশটা যেন সরাসরি তার মগজের ভেতর ঢুকে যাবে বলে মনে হতে লাগল। আমার স্পিরিট বডির ক্ষতির কারণেই কি আমি এসব অলিক জিনিস দেখছি? ক্লাইন মোরেত্তি ভ্রু কুঁচকাল। ক্লাইন মোরেত্তি এই সভায় 1000 ফেসড হান্টারের রক্ত আর পিটুইটারি গ্ল্যান্ড কেনার প্রস্তাব দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে সাবধানতা বজায় রাখতে গিয়ে সেই ইচ্ছা ত্যাগ করল। আই অফ উইজডমের সভার মান খুব বেশি উঁচু না হলেও এখানে 1000 ফেসড হান্টারের মতো উচ্চস্তরের দানবের উপকরণ পাওয়া যাওয়ার সম্ভাবনা কম ছিল। তবুও ক্লাইন মোরেত্তি বিশ্বাস করত যে এখানে আসা অনেক সদস্য অন্য সভায়ও যায়, তাই তাদের মাধ্যমে কোনো ক্লু পাওয়া অসম্ভব ছিল না। প্রচণ্ড অস্থিরতার মধ্যেও ক্লাইন মোরেত্তি কেবল একজন দর্শক হিসেবে সভায় বসে থাকল। সভা শেষে আলখাল্লা আর মুখোশ খুলে ঘর থেকে বেরিয়ে আসতেই ক্লাইন মোরেত্তি লক্ষ্য করল সেই ভয়ানক অনুভূতিগুলো মুহূর্তেই উধাও হয়ে গিয়েছে। এটা দেখে ক্লাইন মোরেত্তির চোখের মণি সংকুচিত হয়ে গেল। সে নিশ্চিত হল যে এই অনুভূতি তার স্পিরিট বডির ক্ষতির কারণে হয়নি। যদি তাই হতো তবে ঘরের ভেতরে আর বাইরে তার অনুভূতির এমন আকাশপাতাল পার্থক্য হতো না। ক্লাইন মোরেত্তির সন্দেহ হল যে সেই ঘরে হয়তো অদৃশ্য কোনো প্রাণী বা মানুষ ছিল যে অত্যন্ত ভয়ঙ্কর। সেই সত্তাটি একজন সিয়ার হিসেবে তার আধ্যাত্মিক চেতনা এবং ক্লাউন হিসেবে তার বিপদের বোধকে জাগিয়ে তুলেছিল। কিন্তু সেই সত্তার প্রভাবে অথবা অন্য কোনো বিশেষ কারণে ক্লাইন মোরেত্তি সরাসরি বিপদ না বুঝে নানা অদ্ভুত কল্পনার জালে জড়িয়ে পড়েছিল। কে হতে পারে ওটা? ক্লাইন মোরেত্তি ভাবল। শুধু তার উপস্থিতিতেই আমার এমন অবস্থা হচ্ছে যেন আমি নিয়ন্ত্রণ হারাতে বসেছি। কোনো শব্দ না করে ক্লাইন মোরেত্তি আই অফ উইজডমের বাড়ি ছেড়ে পাশের রাস্তার দিকে চলে গেল। হঠাৎ তার মনে একটা চিন্তা খেলে গেল। ব্রেভার্টস বার কাছেই অবস্থিত এবং এখানেই রেথ স্টিভকে ক্লাইন মোরেত্তি, মিস শ্যারন আর ম্যারিক মিলে হত্যা করেছিল। স্টিভের মৃত্যু নিশ্চয়ই রোজ স্কুল অফ থটের কোনো হাই সিকোয়েন্স বিয়ন্ডারকে ক্ষুব্ধ করেছে। হয়তো সে এই এলাকার বিয়ন্ডারদের ওপর নজর রাখছে। সে কি তবে ওই ব্যক্তিই ছিল? ভাগ্যে ভালো যে আজ রাতে আমি বায়োলজিক্যাল পয়জন বটল আর সানব্রোচ সাথে রাখিনি। সেগুলো যেন কেউ ডিভাইন করতে না পারে, তাই আমি গ্রে ফগের ওপরেই রেখে এসেছি। না হলে পরিস্থিতি কল্পনার বাইরে চলে যেতে পারত। একজন জাদুকর যে সবেমাত্র এক অসম্ভব কৃতিত্ব দেখিয়েছে সে হয়তো এখানেই শেষ হয়ে যেত। বিয়ন্ডারদের দুনিয়াটা সত্যিই বড্ড বিপজ্জনক। হলিউইন্ড ক্যাথেড্রালের ভেতরে কার্ডিনাল স্নেক ম্যান্ডেটেড পানিশার দলের ক্যাপ্টেনের দিকে তাকিয়ে আবেগহীনভাবে জিজ্ঞেস করলেন, ক্যাপিম লোকটাকে? কেন তার ভিলার নিচে মাটির নিচে এমন অন্ধকূপ বানানো হয়েছে? ম্যান্ডেটেড পানিশার দলের ক্যাপ্টেন সাথে সাথে উত্তর দিল, সে একজন ধনাঢ্য ব্যক্তি। গুজব আছে যে অনেক নিখোঁজ মেয়ের সাথে তার যোগসূত্র ছিল। তাকে মানব পাচারকারী আর কৃতদাস ব্যবসার সাথে জড়িত বলে সন্দেহ করা হতো। সেই ভূগর্ভস্থ অন্ধকূপটি এই গুজবের সত্যতা প্রমাণ করে। একজন সাধারণ মানব পাচারকারী কেন এতজন বিয়ন্ডারের সুরক্ষা পাচ্ছিল? আর তাদের সিকোয়েন্স তো মোটেও কম ছিল না। কার্ডিনাল স্নেক চাপ দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়োর এমিনেন্স, বিষয়টি নিয়ে আরও তদন্ত দরকার। আমরা বিয়ন্ডার ক্ষমতা ব্যবহার করে সূত্র খোঁজার চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। ক্যাপ্টেন ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিল। আমিও নিজে চেষ্টা করেছি। কার্ডিনাল স্নেক তাকে দোষ দিলেন না। চার্চ অফ স্টর্মসের এই উচ্চপদস্থ ব্যক্তি কিছুক্ষণ থেমে আবার বললেন, তদন্ত চালিয়ে যাও। আর সেই সিকোয়েন্স 6 বা 5-এর প্রেতাত্মাটাকে খুঁজে বের করার চেষ্টা করো। অধস্তন বিদায় নেওয়ার পর কার্ডিনাল স্নেক তার ফাউন্টেন পেন তুলে নিয়ে ডায়েরিতে কিছু পয়েন্ট লিখে রাখলেন। তিনি লিখলেন, ক্যাপিম, মানব পাচার, ট্যারোট কার্ড রিচুয়াল, অদ্ভুত প্রেতাত্মা যার সিকোয়েন্স বেশি নয়, গোপন ষড়যন্ত্র, এমপ্রেস বড় এলাকায় আর্ল হলের বিশাল অট্টালিকা,
অড্রে হল তখন পরিচারিকার জন্য অপেক্ষা করছিল যেন সে খাবারগুলো কেটে পরিবেশন করে। ঠিক তখন সে তার বাবা আর্ল হলের হাসি শুনতে পেল। আর্ল হলের অভ্যাস ছিল নাস্তার টেবিলে খবরের কাগজ পড়া। ক্যাপিম মারা গিয়েছে, আর্ল হল হাসতে হাসতে বললেন। কে সে? অড্রে হল চোখ বড় বড় করে জিজ্ঞেস করল। আসলে অড্রে হলের বিন্দুমাত্র আগ্রহ ছিল না যে ক্যাপিমকে। সে কেবল তার বাবার সাথে তাল মেলাচ্ছিল, কারণ আর্ল হলের এখন কথা বলার প্রবল ইচ্ছা জেগেছে। একজন মেয়ে হিসেবে আর একজন টেলিপ্যাথিস্ট হিসেবে অড্রে হল এই কাজে বেশ দক্ষ ছিল। সে একজন ধনাঢ্য ব্যক্তি যে গোপনে হয়তো মানব পাচার করত। প্রভাবশালী অনেক মানুষের সাথে তার বেশ খাতির ছিল। হ্যাঁ, আর্ল হল মৃদু হাসলেন। গত রাতে তাকে মেরে ফেলা হয়েছে। অপরাধস্থলে বিচারের স্পষ্ট লক্ষণ ছিল। তাই খবরের কাগজে এই খুনিকে হিরো ব্যান্ডিট বা বীর ডাকাত বলা হচ্ছে। কাগজে তাকে হিরো ব্যান্ডিট ব্ল্যাক এম্পেরর বলে ডাকা হচ্ছে। প্রাচীন সলোমন সাম্রাজ্যের শাসকদের কোড নাম অনুযায়ী এই নাম রাখা হয়েছে। হিরো ব্যান্ডিট ব্ল্যাক এম্পেরর। ব্ল্যাক এম্পেরর। অড্রে হলের সাথে সাথে মিস্টার ফুলের সেই ব্লাসফেমি কার্ডের কথা মনে পড়ে গেল। এটিই ছিল তার দেখা এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের কোনো বস্তু। ক্যাপিম হত্যার ঘটনাটি নিয়ে অড্রে হল হঠাৎ বেশ আগ্রহী হয়ে উঠল। সে বলল, শুনতে তো বেশ মজার মনে হচ্ছে। যদিও এটা বেআইনি, তবুও আমি বলবো এই হিরো ব্যান্ডিট চমৎকার কাজ করেছে। বাবা, ঘটনাটি আসলে কি? পুলিশ বা চার্চের সংশ্লিষ্ট বিভাগ বিস্তারিত কিছু জানায়নি। আমার সাথেও তাদের দেখা হয়নি। তবে কাগজে যা লিখেছে তা হল এমন। সেই হিরো ব্যান্ডিট কালো বর্ম আর কালো মুকুট পরেছিল। তার পেছনেও একই রঙের একটি আলখাল্লা ঝোলানো ছিল। ক্যাপিমের ভিলায় ঢুকে সে কেবল সিন্দুকের দামি জিনিসই চুরি করেনি, সে ক্যাপিম আর তার দুষ্টু অনুচরদের প্রাণও কেড়ে নিয়েছে। সে মাটির নিচের অন্ধকূপ থেকে বন্দী মেয়েদের উদ্ধার করেছে। ক্যাপিমের লাশের ওপর সে ট্যারোট কার্ড ছড়িয়ে দিয়েছিল। সবচেয়ে বেশি নজরে এসেছে দুটি কার্ড যা লোকটার মুখ ঢেকে রেখেছিল। তাদের একটি ছিল জাজমেন্ট আর অন্যটি ছিল দ্য এম্পেরর। আর্ল হল পত্রিকা হাতে নিয়ে হাসিমুখে বর্ণনা করলেন। ট্যারোট কার্ড, জাজমেন্ট কার্ড আর দ্য এম্পেরর কার্ড। অড্রে হলের চোখ দুটি হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল।